আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা এইচএসসি 25 সালে আসা বোর্ড প্রশ্নগুলোর ধারাবাহিক সমাধান দিচ্ছিলাম। আমাদের প্রথম পত্র পদার্থবিজ্ঞানের যেসব চ্যাপ্টারগুলো এইচএসসি 25 সালে ছিল সেগুলো আমরা সমাধান অলরেডি দিয়ে দিয়েছি সৃজনশীলগুলোর। আজকে আমরা সেকেন্ড পেপারের হচ্ছিল প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার মাধ্যমে সেকেন্ড পেপার সলভিং শুরু করছি। এটা হচ্ছিল আমাদের চকবাজার চট্টগ্রাম অফলাইন ঠিকানা, বেচের ঠিকানা। যারা পড়তে আসতে চাও বা তোমাদের জুনিয়র বা ছোট ভাই বোন থাকলে এই ঠিকানায় যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারো। দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা আছে, প্রথম প্রশ্ন যেটা আসছে, এটা ঢাকা বোর্ডে বলছে পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন। আচ্ছা, ভালো একটা কথা বলি তোমাদেরকে, আমাদের এই চ্যানেলে তাপগতিবিদ্যার প্লেলিস্ট কমপ্লিট করে দেওয়া আছে। তোমরা যারা হচ্ছিল বেসিক থেকে পারো না বা চ্যাপ্টারগুলো আগে করো নাই, তারা একটু তাড়াতাড়ি হচ্ছিল ওই বেসিক ভিডিওগুলো একটু দেখে ফেলবা। তাপগতিবিদ্যা প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে তারপর এসব সলভিং দেখবে। সলভিং ভিডিওতে তোমাকে যেই ম্যাথে যেই সূত্রটা রিলেভেন্ট ওইটা হচ্ছিল অ্যাপ্লাই করে শেখানো হচ্ছে যে কীভাবে তুমি ম্যাথটা করতে পারো বা কীভাবে তুমি হয়তো গাইডেড টেস্ট পেপার সলভটা দেখতেছো, হয়তো বুঝতেছো না, এই জন্য আমি তোমাদেরকে একটু কি বুঝিয়ে দিব। কিন্তু তোমরা যদি মনে করো যে হচ্ছিল এই চ্যাপ্টারের সব শর্ট কনসেপ্ট আগে আলোচনা করে তারপর সলভিং করাবো, তাহলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তখন এটা আমাকে হচ্ছিল কি কনসেপচুয়াল ভিডিও বানাইতে হবে, ঠিক আছে? আমি আসলে একটা সলভিং ভিডিও বানাচ্ছি, সোজা কথা। আমি তোমাদেরকে এটা আগেই স্বীকারোক্তি দিয়ে দিচ্ছি। তোমাদের যেই প্রশ্নে যেই সূত্রটা প্রয়োজন হচ্ছে আমরা ওইটা কিভাবে ব্যবহার করবো, এটাতে কোন এককে হবে সেগুলো শেখাচ্ছি তোমাদের। এখানে যে প্রশ্ন আসছে, পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস হতে 1000 জুল তাপ গ্রহণ করে 300 কেলভিন তাপমাত্রার গ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। তাপ ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করা, ঠিক আছে? তো এটা যেহেতু একটা তাপ ইঞ্জিন, তাহলে দক্ষতা দেখো, এখানে তোমাকে আমরা জানি দক্ষতার দুইটা সূত্র আছে, 1 - T2/T1 ইন্টু হচ্ছিল কি 100%। এই আবার হচ্ছিল আরেকটা আছে হচ্ছিল 1 - Q2/Q1 ইন্টু হচ্ছিল কি 100%। এখন আমাদের এই প্রশ্নে কিন্তু সাধারণত ম্যাক্সিমাম অঙ্কে হচ্ছিল কি হয় T দুইটা দেওয়া থাকে অথবা Q দুইটা দেওয়া থাকে, কিন্তু এটার মধ্যে খেয়াল করছো তোমরা, এটা হচ্ছিল T1, এটা হচ্ছে হলো এই যে T2, এটা হচ্ছে হলো Q1, এটা Q2, সব দেওয়া আছে, চারটাই দেওয়া আছে। এখন তুমি চারটার মধ্যে তাপমাত্রা দিয়ে করলে দেখবা দক্ষতা একরকম আসে। যদি হচ্ছে হলো এটা একটা প্রত্যাগামী বা প্রত্যাবর্তী ইঞ্জিন হয়, তাহলে দেখবা যে হচ্ছে হলো তাপমাত্রা দিয়ে করলে কর্মদক্ষতা যা, এই তাপ দিয়ে করলেও কর্মদক্ষতা তা। কিন্তু কথা হচ্ছে আমার ধারণা এখানে হচ্ছে হলো কি এই তাপমাত্রা দিয়েছি, দেখো এটা তাপমাত্রা 500 আর 300, তার মানে আর এটা হচ্ছে হলো 1600। আচ্ছা, দেখবো একবার যে হচ্ছে হলো কি দিতে দিয়ে সেম আসে কিনা। কিন্তু আমি আগে সঠিকটা বলে দিই যে এরকম সিচুয়েশন যখন তাপমাত্রা এবং তাপ দুইটাই দেওয়া থাকবে, তখন আমাদের হচ্ছে হলো তাপের সূত্রটা দিয়ে করবা তোমরা, এটা Q2/Q1 এইটা দিয়ে করবা। অনেকে বলবে স্যার কেন? কারণ এটা তাপ ইঞ্জিন, তাপ দিয়ে আগে তাপের প্রায়োরিটি বেশি থাকবে, ঠিক আছে? তাপমাত্রা এটা দিয়ে তুমি করবা না, ঠিক আছে? স্যার আমরা অন্যান্য অঙ্কে যে করি তখন তোমাকে দোনোটা তাপ দিয়ে দেয় না, তখন তাপমাত্রা দিয়েই আমাদের কি করতে হবে। কথা ক্লিয়ার? এখন এটার মধ্যে যদি চিন্তা করো 1 - Q2 কত? Q2 হচ্ছে 600, Q1 কত? 1000। তাইলে আমাদের আমি দেখতে পাচ্ছি ইনটু 100%, এখানে এটা হচ্ছে 1 - এটা হচ্ছে 0.6, ঠিক আছে, ইনটু 100%। তাহলে এটা 0.4 ইনটু হচ্ছে 100%, তাই এটা দাঁড়াচ্ছে হলো 40%। কত? 40%। তাহলে আমাদের এই ইঞ্জিনটার কর্মদক্ষতা কত? 40%। সোজা শেষ। স্যার এটা দিয়ে একটু করে দেখেন না সেম আসে কিনা। আচ্ছা দেখি, 1 - T2 কত বলো তো? T2 হচ্ছে হলো 300 আর এটা হচ্ছে কত? 500। তাহলে ইনটু 100%, দেখি আমরা 300 আর 500, 300 ডিভাইড বাই 500 কত আসে? 300 ভাগ 500, হ্যাঁ উত্তর 0.6। তাহলে 1 - 0.6 ইনটু 100%, দুইটা দিয়ে এখানে সেম আসতেছে। তাহলে 0. এটা 4 ইনটু হচ্ছে 100%, তাহলে এটা 40% দিয়ে আসলো। তাহলে এখানে তাপমাত্রা দেখো, তাপমাত্রা দিয়েও আমার দক্ষতা যা আসলো, তাপ দিয়েও তা আসলো। স্যার যেখানে একটা করলেই হবে, হয়তো এই অঙ্কের ক্ষেত্রে হবে, তবে আমি সবসময় বলে দিচ্ছি তাপ ইঞ্জিনের ক্ষেত্রে তুমি তাপেরটা দিয়ে করবা, ঠিক আছে? যদি চারটা T1 T2 আবার Q1 Q2 দুটোটাই দেওয়া থাকে, দুইটা ডাটাই দেওয়া, তাপ এবং তাপমাত্রা দুটোটা ডাটা ইউজ করে যদি কর্মদক্ষতা বের করা যায়, তাহলে তুমি তাপেরটা ব্যবহার করে করবা। ওকে, সিম্পল, ভেরি ভেরি সিম্পল। এরপরে আসো, এখানে বলছে দেখো উদ্দীপকের তাপ ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কিনা। পরিবেশ বান্ধব হবে মানে হচ্ছে হলো যদি সেটা হচ্ছে হলো এন্ট্রপির পরিবর্তন না ঘটে, অর্থাৎ এন্ট্রপির বৃদ্ধি যদি না ঘটে। তাহলে দেখো এখানে
এই কি পরিমাণ তাপ গ্রহণ করে, এই যে এখানে এই পরিমাণ তাপ হচ্ছে হলো কি গ্রহণ করে, আর এই পরিমাণ তাপ হচ্ছে হলো বর্জন করে। তাহলে তাপ গ্রহণের সময় গ্রহণের ফলে এন্ট্রপির পরিবর্তন, দেখো তাপ গ্রহণের ফলে এন্ট্রপির পরিবর্তন। আমরা দেখলাম তো তাপমাত্রা এবং তাপ দুইটা দিয়ে কর্মদক্ষতা সেম আসছে না? কর্মদক্ষতা সেম আসার অর্থ হলো এই আসলে ইঞ্জিনটা একটা প্রত্যাগামী ইঞ্জিন, আর প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ওভারঅল পরিবর্তন শূন্য হয়, এটা মুখস্থ আগে থেকেই জানবা। হ্যাঁ, তার মানে হচ্ছে হলো তাপ গ্রহণে এন্ট্রপি যতটুকু বৃদ্ধি পাবে, তাপ বর্জনে ঠিক সেম পরিমাণ এন্ট্রপি হচ্ছে কি মানে হ্রাস পাবে। ফলে হচ্ছে হলো তোমার এখানে মোট ওভারঅল এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে, ফলে এটা একটা পরিবেশ বান্ধব হবে, এটাও দেখে বোঝা যাচ্ছে। মানে আমরা অলরেডি এই গয়ের কর্মদক্ষতাগুলো দেখে বুঝে ফেলছি। তুমি দেখো এখানে তাপ গ্রহণের ফলে এন্ট্রপির পরিবর্তন, এটাকে ds1 দিচ্ছি। এটা হবে হচ্ছে হলো যেহেতু তাপ গ্রহণ করে তাহলে প্লাস, এটা হবে q1 বাই হচ্ছে হলো t1। তাহলে দেখো তো প্লাস q1 কত, q1 ছিল 1000 জুল, 1000, t1 কত ছিল 500, তাহলে কত হবে প্লাস 2 জুল পার কেলভিন এন্ট্রপির একক। সুতরাং দেখো তো তাপ বর্জনে এন্ট্রপির পরিবর্তন, হবে হ্রাসমূলক, ঠিক আছে? তাহলে ds2 এখানে একটা মাইনাস, ওই তাপ বর্জন তো q2টা হবে ঋণাত্মক, এই জন্য একটা মাইনাস দিয়ে নিলাম। এবার আসে হচ্ছে হলো q2 ডিভাইড বাই হচ্ছে হলো কি t2, তাহলে মাইনাস q2 হচ্ছে হলো খুব সম্ভবত 600 ছিল মনে হয় না, এই 600, আর t2 হচ্ছে হলো কত 300, তাইলে হচ্ছে হলো এটা 600 ডিভাইড বাই 300, তাহলে কত আসে -2 জুল পার কেলভিন। তাহলে সুতরাং মোট এন্ট্রপির পরিবর্তন, ds ইকুয়াল টু হচ্ছে হলো ds1 প্লাস ds2। তাহলে দেখো 2 প্লাস -2, তাহলে -2 ইকুয়াল টু কত 0 জুল পার কেলভিন। তার মানে এই ইঞ্জিনটার ক্ষেত্রে হচ্ছে হলো মোট এন্ট্রপির পরিবর্তন শূন্য। যেহেতু মোট এন্ট্রপির পরিবর্তন শূন্য, তাই হচ্ছে হলো কি বলতো এখানে এই ইঞ্জিনটা পরিবেশ বান্ধব হবে। যে এন্ট্রপির পরিবর্তন মানে কি, তাপীয় এন্ট্রপির মানে যদি বৃদ্ধি পায়, মানে এন্ট্রপি ধনাত্মক হয়, তাহলে আমরা কি বুঝি বলতো? এন্ট্রপি ধনাত্মক করতে হচ্ছে তাপীয় বিশৃঙ্খলা বাড়ছে, অর্থাৎ তাপকে কাজে পরিণত করার যে অক্ষমতা, সেই অক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সক্ষমতা হ্রাস পাচ্ছে, তখন এটা পরিবেশ বান্ধব হয় না। তো এখানে পরিবেশ বান্ধব হবে, কারণ এন্ট্রপির এখানে কি হচ্ছে না বলতো, এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে না। আচ্ছা, এরপরে প্রবলেমে আমরা চলে যাই। পাশের চিত্রে কার্নোট চক্রের 4টি ধাপ দেখানো হয়েছে। দেখো এখানে q1 t1 দেওয়া আছে, t2 দেওয়া আছে, q2টা দেওয়া নাই। মানে এই যে এটা হচ্ছে কার্নোট চক্রের 4টা ধাপের নাম জানো তো তোমরা? সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, তো আমাদের এখানে বলছে কার্নো ইঞ্জিনটার দক্ষতা বের করো। তো এখানে দেখো q1 দেওয়া আছে, q2 নাই, t1 আর t2 দেওয়া আছে। তাহলে এই অঙ্কের দক্ষতা আমরা কি দিয়ে বের করব? যেহেতু তাপ দোনোটা দেওয়া নাই, তাহলে হচ্ছে কর্মদক্ষতা বের করব আমরা হচ্ছে 1 - t2 বাই কি t1, এটা দিয়ে ইনটু 100%। তাহলে তোমরা চিত্রের মধ্যে থেকে স্যারকে বলো তো 1 - t2 কত 650 ডিভাইড বাই কত এই 1200, t1 1200 ইনটু 100%। তাহলে তোমরা এটা আমাকে ক্যালকুলেশন করে বলো কত আসে। 650 ভাগ 1200 বিয়োগ 1 ইনটু হচ্ছে 100%। একবার এটা আমি বের করে ফেললাম, এটা আসছে 45.833%। তার মানে এই ইঞ্জিনটার কর্মদক্ষতা হচ্ছে 45.833%। সোজা, খুবই সিম্পল অঙ্ক। তাপগতিবিদ্যা থেকে কোশ্চেন খুব কঠিন হয় না, ঠিক আছে? এটা তোমরা এই চ্যাপ্টারটা কেউ বাদ দিও না, যদি হচ্ছিল তোমাদের দুর্বলতা থেকে কনসেপচুয়াল কিছু একদিন বসে সকাল থেকে দুপুর পর্যন্ত চলো কিছু ভিডিও দেখে নাও প্রত্যেকটা টপিকে, বিশেষত হচ্ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং এটার ম্যাথ রিলেটেড সমস্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়াগুলা, এরপর হচ্ছিল এই তোমার ইঞ্জিনের কর্মদক্ষতা, এন্ট্রপি, এই কনসেপ্টগুলা। রেফ্রিজারেশনটাও ইম্পর্টেন্ট, বাট হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না, কোশ্চেন কম হয় আর কি রেফ্রিজারেশন থেকে। চক্রটির প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তনের তুলনামূলক হিসাব করো। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, এই যে আমরা এন্ট্রপির পরিবর্তনটা এখানেই করব, ঘ নাম্বারটা আমরা এই জায়গায় করি। দেখো এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, এইটাতে এন্ট্রপির পরিবর্তন বের করা যাবে। এই যে এটা এখানে এন্ট্রপি তাপ গ্রহণ করে, তো এখানে এন্ট্রপি বৃদ্ধি পাবে, পজিটিভ হবে।
দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন ঘটে না, তাহলে এবি প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন মানে ডিএস এবি, এটা হবে হচ্ছে হলো এবি প্রক্রিয়ায় এবি ধাপে এন্ট্রপির পরিবর্তন, এটা হবে প্লাস Q1 বাই T1। তাহলে এটা কত হবে দেখো তো, প্লাস Q1 হচ্ছে হলো 500 ডিভাইড বাই হচ্ছে হলো কত 1200, দেখি দশমিকে এটা কিছু একটা আসবে, 500 ভাগ হচ্ছে হলো 1200, 0.4167 জুল পার কিউবিক মিটার। এবার আসো বিসি ধাপ, যেটা এই বিসি ধাপে এন্ট্রপির পরিবর্তন হবে 0 জুল পার কেলভিন। কেন? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন ঘটে না। এবার আসো আমাদের সিডি ধাপে বের করতে হবে, তাই সিডি ধাপে বের করতে হলে ডিএসসিডি, এটা হবে যেহেতু এই ধাপে তাপের বর্জন ঘটে, তাহলে এখানে এটা হবে মাইনাস, এটা হবে Q2 ডিভাইড বাই হচ্ছে কি T2। T2 প্রশ্নে দেওয়া আছে কিন্তু Q2 নাই, তো Q2 বের করার জন্য এখানে আমাদেরকে আয়তনগুলোও দেওয়া নাই, চাপগুলোও দেওয়া নাই, তাহলে এখান থেকে আমরা আয়তন এবং চাপ দেওয়া থাকলে তখন হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অ্যাপ্লাই করে কোনোভাবে হচ্ছে এখান থেকে তাপ বের করার চেষ্টা করতাম, নাই তাপ, তাহলে ওই ডাটাগুলো নাই, পি আর ভি গুলা। তাইলে এখানে আরেকটা অপশনই আছে, সেটা হচ্ছে এই Q2 বের করার জন্য এই ইঞ্জিনটাকে একটা প্রত্যাগামী প্রক্রিয়া ধরতে হবে। আর একটু আগে আমরা বলে এসেছিলাম প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনটা হয় 0, সেক্ষেত্রে প্রত্যাগামী প্রক্রিয়া দেখো আজা, এই আজা মানে কি আমরা জানি প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে, যদিও এখানে আমাকে বলে নাই প্রত্যাগামী ইঞ্জিন, এটা কি বলছে এখানে কোথাও কার্ণচক্র বলছে শুধুমাত্র, তো আমরা ধরে নিচ্ছি এটা কার্ণচক্র, যে আদর্শ কার্ণচক্র মেনে চলে। প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে তোমার Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2, এটা তাহলে সুতরাং Q2 ইকুয়াল টু এখান থেকে হবে হলো T2 ইনটু Q1 বাই T1। তাহলে দেখো T2 কত এখানে 650 ইনটু হচ্ছে হলো Q1 কত, Q1 হচ্ছে হলো 500 ডিভাইড বাই T1 হচ্ছে হলো 1200, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে হচ্ছে হলো কত জুল। দেখো তো 500 ইনটু 650, 500 ইনটু 650 ভাগ হচ্ছে হলো 1200, আমি এটা পাচ্ছি 270.83 জুল। তাহলে বলো তো যদি এটা হয়ে যায় তাহলে এখন হচ্ছে আমরা Q2 পেয়ে গেলাম, তো Q2 যদি পেয়ে যায় তাহলে DSCD পেয়ে যাবো এখানে, তাহলে সুতরাং DSCD ইকুয়াল টু মাইনাস কত 270.83 ডিভাইড বাই হচ্ছে 650, তাহলে কত আসে দেখো তো, আচ্ছা এটা ভাগ 650, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইনাস 0.4167 জুল পার কেলভিন। আর আবার এই যে ডিসি, ডি থেকে এ, ডিসি না ডি এ, এটা হচ্ছে আবার রুদ্ধতাপীয় সংকোচন, তো আমরা সুতরাং ডিএস ডিএ মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন আবার 0। তাহলে দেখো তো আমাদের এখানে বলছে প্রত্যেকটা ধাপের এন্ট্রপির পরিবর্তন বের করতে, তাহলে এবি ধাপের এন্ট্রপির পরিবর্তন এটা, বিসি ধাপের এন্ট্রপির পরিবর্তন এটা, সিডি ধাপের এন্ট্রপির পরিবর্তন এটা, আর ডিএ ধাপের হচ্ছে হলো কি এন্ট্রপির পরিবর্তন এটা, চারটা ধাপে এন্ট্রপির পরিবর্তন বের হয়ে গেল। এখানে হচ্ছে তাপ গৃহীত হয় তাই এন্ট্রপির পরিবর্তনটা ধনাত্মক, এখানে তাপ বর্জিত হয় তাই এন্ট্রপির পরিবর্তনটা ঋণাত্মক। এটা রুদ্ধতাপীয় প্রসারণ, এটা রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, তাই এটা আর এটাতে এন্ট্রপির পরিবর্তনটা 0। ওকে, আবার এখানে এই Q2টা দেওয়া ছিল না, Q2 বের করার জন্য আমাদের এখানে গিভেন ডাটাও কোনো কিছু নাই, এখানে চাপ গ্রাফের চাপগুলোও দেওয়া নাই, আয়তনগুলোও দেওয়া নাই, তো আমরা করছি কি এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া ধরে আমরা জানি প্রত্যাগামী প্রক্রিয়া Q1 বাই T1 ইকুয়াল টু কি Q2 বাই T2, সেখান থেকে হচ্ছে Q2টা বের করে আনছি, ওই Q2টা নিয়ে আমরা এখানে বসাইছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এরপরের প্রবলেমে চলে যাই, এটা তো আমরা ছিল এখন করলাম। পাশের চিত্রে দেখো প্রশ্নটা খুব সুন্দর, পাশের চিত্রে ABCD একটি কার্ণচক্র দেখানো হয়েছে, উৎসের তাপমাত্রা 127 ডিগ্রি সেন্টিগ্রেড, P1 দেওয়া আছে, এত প্রতিটি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:2, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। গামা দেওয়া আছে মানে সিপি এবং সিভি এর অনুপাত দেওয়া আছে 1.4, মোল সংখ্যা 1, P3 এর মান নির্ণয় করে, এই যে এই P3, তো এখানে চাপটা এই যে P1 দেওয়া আছে, P1 থেকে প্রথমে P2 হয়েছে সমষ্ণ প্রক্রিয়ায়, এখান থেকে আবার P3 হয়েছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এখন এখানে একটা মেইন পয়েন্ট হচ্ছে এই যে প্রসারণ সংকোচন বা প্রসারণ অনুপাত 2:1, এটার মানে কি জানো, যেই জায়গায় প্রসারণ হবে সেই জায়গায় এই অনুপাতটা আমরা দেখব হচ্ছে 1:2, আর যেখানে যেখানে সংকোচন হবে সেখানে অনুপাতটা হচ্ছে
2:1। সংকোচনের জায়গায় লিখবো আমরা 2:1 আর প্রসারণের জায়গায় 1:2 ব্যবহার করব। অনেকে বলে স্যার বুঝলাম না, তাইলে অন্যভাবে চিন্তা করলে এরকম, ধরো একটা যেই জায়গায় সংকোচন হয়েছে ওখানে আদি আয়তন যদি V1 হয়, ধরো প্রসারণ যেখানে প্রসারণ হয়েছে তাহলে ওখানে আদি আয়তন যদি V1 হয়, প্রসারণের ফলে তার আয়তনটা এই দ্বিগুণ হয়ে যাবে, মানে 2V1 হয়ে যাবে। তাহলে V1টা যদি V ধরো তাহলে V2 যেটা সেটা হচ্ছে 2V হয়ে ধরবা, ঠিক আছে, এটাই বুঝায়। আর যদি হচ্ছে সংকোচন ঘটে তাহলে হবে এরকম অর্ধেক হয়ে যাবে উল্টা, মানে V1টা যদি V হয় তাহলে V2টা হবে তার অর্ধেক, মানে হচ্ছে V/2 এরকম। এটাই চিন্তা করবা, 2:1 এর অর্থ হলো এটা, ঠিক আছে। অন্যভাবে বললে বারবার বলছি প্রসারণের ফলে হচ্ছে আয়তনটা ডাবল হয়ে যাবে, এটা দ্বারা 2:1 দ্বারা বোঝাচ্ছে প্রসারণ হইলে সংকোচন হইলে আয়তন 2 থেকে 1 হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে। আর যদি হচ্ছে কি এটা সংকোচনের জন্য, সংকোচনের জন্য 2 থেকে 1 হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে। আর প্রসারণের ক্ষেত্রে 1 থেকে 2 হয়ে যাবে, মানে অর্থাৎ আয়তন যা ছিল তা প্রসারিত হয়ে ডাবল হয়ে যাবে, এটাই বুঝায়। এভাবেই মনে রাখতে পারো, ঠিক আছে। তো অন্যভাবে চিন্তা করলে এরকম, ধরো এই যে প্রথমে B এবং B1 থেকে B2 তে এটা সমস্ত প্রসারণ করছে, তাহলে B1 থেকে B2 হইছে না, তাহলে এটা হচ্ছে কি এই জায়গাটা প্রসারণ করছে না, তাহলে প্রসারণ হইলে তাহলে দেখো প্রসারণের ক্ষেত্রে এই জিনিসটা হবে 1:2, 1:2, তার মানে উপরে 1 নিচে 2, এটাকে 1:2 লিখবা। দেখো B1 থেকে B2 প্রসারিত হইছে তখন এটা লিখবা হচ্ছে কি 1:2। আর যখন হচ্ছে এই যে দেখো এটা এখানেও কিন্তু কি এই যে B2 থেকে B3 হইছে, তাহলে B2 থেকে B3 হইছে, এটাও প্রসারণ, এটাও হবে 1:2। কিন্তু তুমি এই জায়গায় দেখো তো B3 থেকে B4 হইছে না, তাহলে B3 থেকে B4 হইছে, তো B3/B4 যখন লিখবা তখন 2:1 হবে, তখন কত হবে 2:1। সংকোচনের ক্ষেত্রে কি হয়, বেশি আয়তন থেকে কম আয়তন হয়ে যায়, তাই তো এই জন্য চলে কি অনুপাতটা কি 2:1 হবে। আর যখন প্রসারণ হবে তখন 1:2, 1টা 2 হয়ে যায়, মানে এক আয়তনটা যা থাকে তার ডাবল হয়ে যায় প্রসারণের পর। স্যার এখানে D4 থেকে D5 যখন, তাহলে D4 এবং D1 D বলছি, V4 এবং V1 এর অনুপাত এখানেও সংকোচন করছে, তাহলে এখানে 2:1 হবে। এগুলো যদি বোঝো তাহলে অঙ্ক করতে কিন্তু আমাদের সুবিধা হবে। এখন আমরা হচ্ছে A থেকে B তে যাওয়ার পর আয়তন কত সেটা আমরা বের করে ফেলতে হবে। তাহলে এটা আমরা জানি হচ্ছে এখানে এখন দেখো তো তোমরা চিন্তা করো, আমি বললাম যে A থেকে B তে মানে B1 থেকে B2 এটা প্রসারণ করছে, তাহলে B1/B2 প্রসারণ যেহেতু হচ্ছে তাহলে 1:2 হবে এটা, ঠিক আছে, 1/2। তো এখানে চিন্তা করো, অনেকে বলে স্যার এটা তো বুঝি না, এটা স্যার এভাবে চিন্তা করতে পারো, A থেকে B তে মানে B1:B2 ইকুয়াল টু কি, যেহেতু এটা প্রসারণ হয়েছে তাহলে 1 থেকে 2 হবে, তাহলে 1:2, তাহলে 1:2 মানে কত, এটা পরের লাইনে এভাবে চিন্তা করতে পারো B1/B2 ইকুয়াল টু কি 1/2 এরকম আর কি। তো এখন এটা যদি হয়ে যায় তো আমরা জানি, বলতো আমরা জানি P1V1 ইকুয়াল টু P2V2, কোথায় এটা বলতো, এই AB অংশে সমষ্টি প্রসারণের ক্ষেত্রে, কারণ সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে বয়েলের সূত্র খাটে। এখন আমাদেরকে V1/V2 দেওয়া আছে, তো আমাদের লাগবে কি বের করা, প্রথমে আমাদেরকে P3 বের করতে হবে, তাহলে আগে P2টা জানতে হবে। তাহলে P2 যদি জানতে চাই তাহলে P2 ইকুয়াল টু এখান থেকে, সুতরাং P2 ইকুয়াল টু হচ্ছে P1 V1/V2, তাহলে P1 ইনটু V1/V2 এভাবে লিখতে পারি না, কারণ V1/V2 অলরেডি আমি বের করে রাখছি হাফ, তাহলে P1 কত এখানে দেখো তো 3.7 ইনটু 10⁵, আর এই যে V1/V2 এটার জায়গায় লিখতে পারবো কত, হাফ। এই তাহলে এটার অর্ধেক আর কি, তাহলে এটার অর্ধেক 3. এটা হচ্ছে 1.85 ইনটু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। শেষ। তাহলে আমাদের এটা হচ্ছে P2 পেলাম। এবার আসলে আমাদেরকে বের করতে হবে এখানে P3টা। তো এটা তো একটা রুদ্ধতাপীয় প্রসারণ, তো রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে এখানে প্রসারণ করছে, তাহলে এখানে V2 আর V3 এর অনুপাত, সুতরাং V2/V3 এই অনুপাতটাও হবে কত 1/2, যেহেতু প্রসারণ করছে। তো প্রসারণের ক্ষেত্রে আয়তনটা বেশি, আর সংকোচন দেখো প্রসারণের ক্ষেত্রে V2 এর তুলনায় V3 বড় হবে, তো তাহলে V2 যদি 1 হয় V3 হবে তার দ্বিগুণ 2, এটা এভাবেও মনে রাখতে পারো। তাহলে এটা এখন আবার আমরা জানি যা, তাহলে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু V এবং P এর মধ্যে সম্পর্ক, এখানে এখন P জানি আমরা, এখানে Pটা বের করতে হবে। তো P এবং V এর মাঝখানে সম্পর্ক কি, P এবং V P1 V1, এখানে P2
P2 V2 টু দি পাওয়ার গামা P3 V3 টু দি পাওয়ার গামা আমাদেরকে বাইর করতে হবে P3 তাইলে বা P3 ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা ডিভাইড বাই হচ্ছে V3 গামা। তো আমরা এখানে কাজটা করতে পারি কি P2 কে আলাদা রেখে V2 বাই V3 এটা হোল টু দি পাওয়ার গামা লিখতে পারি। তাহলে P2 কত এই যে আমরা বের করে রাখলাম P2 হচ্ছে 1.85 ইনটু 10 টু দি পাওয়ার 5 আর এখানে V2 আর V3 এর অনুপাত আমরা জানি 1/2 আর গামার মান হচ্ছে 1.4 তাইলে 0.5 টু দি পাওয়ার যদি 1.4 হয় তাহলে এটা হচ্ছে এত ইনটু হচ্ছে 1.85 ইনটু 10 টু দি পাওয়ার 5 এটা আমাদের যদি আমি চিন্তা করি এটা আমার আসছে হলো এই 7.01 ইনটু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার মিটার সেকেন্ড। তাহলে আমাদের হচ্ছে হলো P3 এর মান হচ্ছে হলো এটা। ঠিক আছে, প্রথমে এ বি ধাপে হচ্ছে হলো তোমাকে কি করতে হয়েছে P2 টা বের করছি, আবার এটা হচ্ছে BC ধাপে তুমি P2 টাকে ব্যবহার করে P3 ব্যবহার করছো, কিন্তু এ বি ধাপটা হচ্ছে সমষ্ণ তাই বয়েলের সূত্র, কিন্তু হচ্ছে BC ধাপটা হচ্ছে হলো রুদ্ধতাপীয় তাই আমাকে হচ্ছে পি ওই যে PB টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটার ঘ নম্বরে কি ছিল দেখো তো, উদ্দীপকের চক্রে মোট কৃত কাজ শূন্য হবে কিনা। আচ্ছা, মোট কৃত কাজ এখানে অনেকগুলা, এই সমস্যা প্রক্রিয়া কৃত কাজ বের করতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ বের করতে হবে। ঠিক আছে, এটা লম্বা হবে অঙ্কটা। ঠিক আছে, এখানে উৎসের তাপমাত্রা এখানে 127 ডিগ্রি সেন্টিগ্রেড একটা তাপমাত্রা দেওয়া আছে T1, T2 টা দেওয়া নাই। তাইলে আমাদের এখানে দেখো এই প্রত্যেকটা ধাপে কৃত কাজের সমষ্টি হচ্ছে মানে হচ্ছে হলো এই প্রসারণের অনুপাত হচ্ছে হলো কত, প্রসারণের ক্ষেত্রে হচ্ছে 1:2 আর সংকোচনের অনুপাতটা হচ্ছে 2:1, তাই তো এইভাবেই তো বিবেচনা করবো। তাহলে এখন দেখো এ বি ধাপ যেহেতু সমস্যা প্রক্রিয়া, তাহলে এ বি ধাপে কৃত কাজ হবে WAB nRT1 ln V2 বাই কি V1, V2 বাই কি V1। এখানে কিন্তু দেখো তো এখানে V1 বাই V2 এটা দেওয়া আছে কিন্তু 1/2, এটা কি দেওয়া আছে 1/2, কারণ V1 থেকে প্রসারিত হয়ে V2 হচ্ছে, আর আমরা জানি প্রসারণটা 1:2 মানে 1 থেকে 2 হয়ে যায়। তাহলে এটা এভাবে চিন্তা করতে পারো। আবার এই জায়গায় হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কোনটা V2 বাই V1, তাহলে এটা হবে কত 2/1 বসাইতে হবে এখানে। এটা V1 বাই V2 হচ্ছে হাফ, তাহলে V2 বাই V1 হবে কি 2। তাহলে এখানে n কত, মোল সংখ্যা 1 বলা আছে, 1 × 8.314 T1 কত যেন 127, তার মানে হচ্ছে হলো 400 কেলভিন। তাহলে এটা আমরা এটা কত 400 কেলভিন বসিয়ে দিব। তাহলে এটা আমাদের T1 টা বসবে 400 কেলভিন লন, অনেকে বলে স্যার T1 টা বুঝলাম না, 127 + 273, তাহলে কত হয় 400 কেলভিন হয়। লন এটা হবে কত, যেহেতু আমার এটা V1 বাই V2 হচ্ছে মান হচ্ছে হাফ, তাহলে V2 বাই V1 হবে হচ্ছে কি 2/1, তাই তো মানে 2 আর কি। তাহলে এটা কত আসবে দেখো তো, এটা হচ্ছে হলো 2305.13 জুল পার কেলভিন। এইবার আসো আমাদের এটাতে হচ্ছে কৃতকাজ বের হয়ে গেল। এখন আমাদের এই যে এখানে কৃতকাজের এই যে BC ধাপে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমাকে হচ্ছে কি করতে হবে জানো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করতে হবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করার জন্য WBC দেখো, WBC এটা হবে হচ্ছে NR ডিভাইড বাই গামা মাইনাস 1, এখানে হবে T1 মাইনাস কি বলতো T2। ঠিক আছে, তো এখানে যদি তোমার T1 মাইনাস T2 হয় তাহলে T1 দেওয়া আছে 400 কেলভিন, T2 টা আমি জানি না, n 1 মোল দেওয়া আছে, আর এর মানে 8.1 বসাবো, গামাও দেওয়া আছে, তো আমরা T2 জানি না। তো আবার আমরা জানি হচ্ছে T এবং B এর মধ্যে সম্পর্ক T1 B1 গামা মাইনাস 1 ইকুয়াল টু কি বলতো T2 B2 গামা মাইনাস 1, এটা তোমরা জানি তাই না, রুদ্ধতাপীয় ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক। তো এখান থেকে আমাদেরকে T2 টা বের করতে হবে, তাহলে বা T2 ইকুয়াল টু হচ্ছে T1 V1 গামা মাইনাস 1 V2 গামা মাইনাস 1, তাহলে এটা T1 ইনটু হচ্ছে V1 বাই V2 গামা মাইনাস 1। ওকে, তাহলে T1 কত বলো তো স্যার, T1 হচ্ছে দেওয়া আছে 400 কেলভিন, অনেক আমি এখানে লিখি নাই আর কি, কিন্তু তোমরা চাইলে লিখে নিবা। এখানে T1 হচ্ছে কত 127 ডিগ্রি সেন্টিগ্রেড, তো তাহলে 127 প্লাস হচ্ছে 273, তাহলে কত হয় বলো তো 400 কেলভিন। ওকে,
এখন আসো আমাদের এখানে 400, এই যে V1/V2, এখানে V1/V2 আমরা লিখবো না এটাকে, এবারে সূত্রটাকে আমরা একটু মডিফাই করে নেওয়া উচিত ছিল। এখানে তাপমাত্রা ঠিকই T1 কিন্তু আয়তন তো V2, আর এখানে তাপমাত্রা হবে T2, আয়তনটা হবে V3, তাই না? তো আমরা জানি কি এখানে বলো তো এখানে এটা আসলে T1 V2 আর T2 V3, তাহলে এটা ছিল V2, এটা হচ্ছে V3, তাহলে এটা হচ্ছে V2 এবং V3। তো এবার আসো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে এখানে যেহেতু এটা হচ্ছে একটা প্রসারণ, তাহলে এখানে প্রসারণের এই যে V2 থেকে V3 হচ্ছে, তাহলে V2/V3 এটা হচ্ছে 1 থেকে 2 হচ্ছে, তার মানে 1 নিচে হচ্ছে 2, ঠিক আছে? তো প্রসারণের অনুপাত এটা, তাই আমরা এই জায়গাটা এখানে এবার বসাই দিতে পারি। বলো তো হাফ, দেখো হাফ টু দি পাওয়ার 1.4 মাইনাস 1, তাহলে এটা কত আসে তোমরা ক্যালকুলেশন করে বলে ফেলো। এখানে হচ্ছে 0.5 টু দি পাওয়ার 0.4, তাইলে ইনটু হচ্ছে হলো 400। আমি দেখতে পাচ্ছি এটা 303.14 কেলভিন, 303.14 কেলভিন। তাহলে T2 বের হয়ে গেল, এখন এটা দিয়ে হচ্ছে WBC বের করে ফেলবো আমরা। সুতরাং W কি BC, দেখো সোজা WBC NR, N এর মান 1, R এর মান 8.314 জুল SI এককে, জুল পার কেলভিন পার মোল এককে। এরপর গামা হচ্ছে 1.4 মাইনাস হচ্ছে 1, আর T1 হচ্ছে হলো কত? T1 হচ্ছে হলো 400 বিয়োগ হচ্ছে হলো কি 303.14, এইটা এখান থেকে চলে আসবে 400 ইনটু হচ্ছে হলো 8.314 ভাগ হচ্ছে 0.4। আমার কাছে এটা আসলে হচ্ছে হলো 2013.166 জুল। তাইলে আমাদের এই দেখো এ বি ধাপের কাজ শেষ, বিসি ধাপের কাজ শেষ, এবং হচ্ছে এখন হচ্ছে এই ধাপের কাজ, এইটা। তাহলে এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এখানে আয়তন যদি V3 হয়, তাহলে এখানে V3 আর V, এই যে দেখো V3 থেকে V4 হচ্ছে, তাইলে V4 হচ্ছে। তাহলে এবার বলো এখান থেকে কি সংকোচন করছে না? তাহলে সংকোচন V3টা তাহলে বড় হবে, বড় থেকে এটা ছোট হয়ে যায়, তার মানে হচ্ছে হলো V3 হবে 2 আর V4টা হবে কত? 1, ঠিক আছে? V3/V4 হবে এটা। তো এখন আমাদের এই জায়গায় হচ্ছে হলো এটা সমষ্ণ প্রক্রিয়া হয় WCD হবে NR/T2, NR কি বলতো? T2, NR/T2, এই NR/T2 ln V3, দেখো V4 যেখানে গেছে V4 ডিভাইড বাই হবে কি V3, মানে আদি আয়তন, আর এটা হচ্ছে কি চূড়ান্ত আয়তন। তাহলে এখানে বলো তো N1 8.314, T2 হচ্ছে হলো কত বাইর করলাম? 303 কত যেন 14। এবার আসো লন গুণ লন V4/V3, আমরা এখানে আমি মাত্র তোমাকে দেখালাম V3/V4 হচ্ছে হলো 2/1, তাহলে 1/2 হবে এটা। এটা হবে কত? 1/2। বলো ঠিক আছে কিনা? ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লন হাফ মান লন 0.5 ইনটু 303.14 ইনটু 8.314, আমার এটা আসছে মাইনাস 1746.95 জুল। তাহলে আমাদের দেখো তিনটা ধাপে কিন্তু কাজ শেষ, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, এবার রুদ্ধতাপীয় সংকোচন। তো এখানে তাপমাত্রা পুরো জায়গায় তাপমাত্রা কত? T2, আর এখান থেকে আবার এতে চলে যাওয়া মানে কত? T1 এ চলে গেছে। তাইলে আমাদের এই জায়গায় হচ্ছে হলো কি ইয়াটা হবে কি বলতো? সুতরাং WDA মানে DA প্রক্রিয়াকৃত কাজ, এটা হবে NR ডিভাইড বাই গামা মাইনাস 1। এবার হচ্ছে হলো এটা হবে হচ্ছে হলো কোথায় গেছে বলতো? T2 থেকে হচ্ছে হলো কোথায়? T1 এ গেছে। এই তাহলে T2 থেকে T1 এ গেলে এটা হচ্ছে হলো N1 8.31 ডিভাইড বাই হচ্ছে হলো কত? 1.4 মাইনাস 1 এই ইনটু হচ্ছে 303.14 বিয়োগ হচ্ছে হলো 400। তাহলে আমরা এটা দেখতে পারি কত জুল আসে। তাইলে 303.14 বিয়োগ 400 ইনটু হচ্ছে 8.314 ব্যবহার করা যাবে, ডিভাইড বাই হচ্ছে 0.4, এটা হচ্ছে মাইনাস 2013.23 জুল। তাহলে বলো তো মোট কৃত কাজ W ইকুয়াল টু সবগুলোর যোগফল, তাহলে সবগুলোর যোগফল হলে কত হবে? 2305.13 প্লাস এটা আসলে হচ্ছে হলো 2013.23
166 প্লাস এই 2000 সরি মাইনাস এটা মাইনাস 1746.95 প্লাস মাইনাস হচ্ছে হলো মাইনাস 2013.23। এখান থেকে আমরা যদি চিন্তা করি 2013 প্লাস হচ্ছে হলো মাইনাস 1746.95 প্লাস হচ্ছে হলো 2305.13 প্লাস 2113 2013 প্লাস 1.6। আমার দেখতে পাচ্ছি এটার উত্তর আসতেছে 558 কত 11 জুল, 558.11 জুল। তাহলে আমাদের প্রশ্ন উদ্দীপকের চক্রে মোট কৃতকাজ শূন্য হবে কিনা, তাহলে এই চক্রটাতে মোট কৃতকাজ কি আসে নাই, শূন্য আসে নাই, এটা অশূন্য, শূন্য হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের প্রবলেমে চলে যাই। কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি উৎস হতে এত তাপ নিয়ে অন্তরকে স্থাপিত হলে গ্যাসের প্রসারণ ঘটে। এরপর এটি কি বলতো, গ্রাহকে তাপ বর্জন করে। রফিক ইঞ্জিনটির তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো। আচ্ছা, কার্নো ইঞ্জিনের সিলিন্ডারটি গ্রাহকে কত তাপ বর্জন করে। আচ্ছা, এখানে কত তাপ বর্জন করে এটার জন্য তোমাদের জাস্ট T1 দিয়ে দিছে। দেখো T1 দিছে হচ্ছে হলো 500 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 500 প্লাস 273 773। T2 দেওয়া আছে তোমার কাছে হচ্ছে হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে হলো 27 প্লাস 273 300 কেলভিন। ওকে, তারপর তোমার Q1 দেওয়া আছে এই 8.4 × 10⁴ জুল। আসলে তোমাকে কি দেওয়া নাই বলো তো, Q2টা দেওয়া নাই। কি দেওয়া নাই? Q2 দেওয়া নাই। এখন ওই ইঞ্জিনটা প্রত্যেকটা ইঞ্জিন ধরে আমরা জানি দিয়ে Q1/T1 ধরি, আমরা ওইটা লিখি, Q2 লিখে দেই, Q1/T1 = Q2/T2। এখান থেকে জাস্ট আমার Q2টা বের করতে হবে। Q2 = T2 × Q1/T1। তাহলে T2 কত 300 ইনটু Q1 কত 8.4 × 10⁴ T1 এটা কত 773। তাইলে আমাদের এটা দেখো তো কত আসে স্যাররা, 8.4 × 10⁴ ইনটু 300 ভাগ হচ্ছে 773। এটা আমার আসছে হচ্ছে কি রে ভাই, এই 3.26 × 10⁴ জুল। ঠিক আছে, এটা আসছে না। তাহলে তাপ গ্রাহকে ইঞ্জিনটা কত এত জুল তাপ বর্জন করে, মানে Q2 এর পরিমাণ বের করতে বলছে। কত Q2, সোজা ছিল। এবার আসি এটার ঘতে কি বলছে। ও ঘতে আমি শিওর কোশ্চেনটা এরকম কিছু বলবে, রফিক ইঞ্জিনটির দক্ষতা তাপগ্রাহকে পরিবর্তন করে, মানে তাপগ্রাহকে তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করলো। ঠিক আছে, এটা তো আমাকে বলছে হচ্ছিল রফিক সফল হয়েছিল কি, রফিক সফল হওয়া তো পরের কথা, আগে হচ্ছিল তাপগ্রাহকের তাইলে কি বের করতে হবে, আগে হচ্ছিল ওর কর্মদক্ষতা কত আছে দেখতে হবে। আর আমরা জানি কর্মদক্ষতা দ্বিগুণ করলেও করা সম্ভব হবে সেটা যদি দক্ষতাটা 100%-এর কম থাকে। কত থাকে বলো তো, 100%-এর কম থাকে। এখানে দেখতে হবে আগে আদি দক্ষতাটা কত। এমনি দেখো T1 হচ্ছে 773, T2 হচ্ছে 300। তাহলে আগে কর্মদক্ষতা বের করে ফেলি। তো বলো 1 - T2/T1 ইনটু হচ্ছে হলো কি 100%। তাহলে এখানে 1 - T2টা কত বলো তো, T2 হচ্ছে হলো 300 আর T1 কত 773। তাহলে ইনটু হচ্ছে হলো কত 100%। দেখি তাহলে 300 ভাগ হচ্ছে হলো 773 নিয়োগ 1 ইনটু 100%। এটা হচ্ছে 61.19% ইঞ্জিনটার বর্তমান কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা দেখো, কর্মদক্ষতা দ্বিগুণ করতে হলে নতুন কর্মদক্ষতা ইটা প্রাইম, এটা হচ্ছে 2 ইটা, মানে একটা দ্বিগুণ। তাহলে 2 × 61.19%, তাহলে এটা ইনটু 2 122.38%। তো ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা জানি ইঞ্জিনের কর্মদক্ষতা 100%-এর বেশি হতে পারে না।
তো যেহেতু ইঞ্জিনের কর্মদক্ষতা 100%-এর বেশি হতে পারে না, তাই ইঞ্জিনের কর্মদক্ষতা দ্বিগুণ করা সম্ভব হবে না। তার মানে এই রফিক যতই হচ্ছে ইঞ্জিনটার তাপগ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দক্ষতা দ্বিগুণ করার চেষ্টা করুক, সে সফল হবে না। ঠিক আছে, এভাবে সিদ্ধান্ত দিয়ে দাও। বুঝতে পেরেছো? সোজা, এটা অত কঠিন না। এখানে দুইটা চক্র দেওয়া আছে, এই কার্নো চক্র। চিত্র 2 দুটি ইঞ্জিনে ব্যবহৃত 1 মোল এইচ হাইড্রোজেন গ্যাস। পিভি লেখচিত্র দেওয়া আছে, পিভি লেখচিত্র দেওয়া আছে। এটা সিলেট বোর্ড 25 আসছে, কুমিল্লা বোর্ডেও 25, কুমিল্লা বোর্ড 25 এবং হচ্ছে কি সিলেট বোর্ড 25, দুইটাতেই সেম কোশ্চেনটা আসছে, ডাবল আসছে আর কি। চিত্র 1 অনুসারে গ্যাসকে এ থেকে বি অবস্থানে নিলে এন্ট্রপির পরিবর্তন। তাহলে এই যে এখান থেকে এখানে নিছে এন্ট্রপির পরিবর্তন। তো এ থেকে বি তে আয়তন হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে এটা 4 না, আয়তনটা হচ্ছে ভি ইনটু 10 ইনভার্স 3 মিটার কিউব। ঠিক আছে, মানে এটা এখানে যে 4 আছে, এই যে বি বিন্দুতে আয়তন হচ্ছে 4, এটা ছোট করে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, 4 ইনটু 10 ইনভার্স 3 মিটার কিউব হবে। আর এ থেকে এ তে আয়তন হচ্ছে 2 ইনটু 10 ইনভার্স 3। তাহলে এ থেকে বি তে নিছে তোমার, এটা একটা সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি, এখানে তাপমাত্রা দেওয়া আছে, তোমাকে বলছে এই এন্ট্রপির পরিবর্তন। তো আমাকে এন্ট্রপির পরিবর্তন আমরা তো জানি Q1/T1, তাহলে এখানে Q1টা নাই, তো এই Qটা বের করতে হবে। তো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজটা আগে বের করে নিই। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ W ইকুয়াল টু, তার মানে WAB। ঠিক আছে, WABটা হবে এই nRT লন V2 বাই কত V1। n কয় মোল? 1 মোল। আর 8.314, T কত দেখো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে তোমরা এগুলো এখানে এই টিটা লিখতে পারো, T1 আর কি, এটা T1। তো T1 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 50 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 50 প্লাস হচ্ছে কত 273, তাহলে 323 না, 50 প্লাস 273 323, তো 323 কেলভিন। তাহলে এটা হচ্ছে 323 লন V2 হচ্ছে যেখানে নিয়ে গেছে এই যে 4 ইনটু 10 ইনভার্স 3, নিচে হচ্ছে কত এ থেকে নিচে, তাহলে 2 ইনটু 10 ইনভার্স 3। তাহলে এটা আসলে হচ্ছে এটা হচ্ছে লন আসলে ছিল 2, তাহলে লন 2 ইনটু হচ্ছে 323 ইনটু হচ্ছে 8.314। আমি দেখতে পাচ্ছি এখানে 232.2 জুল কাজ হয়েছে এখানে এবিতে। এবার আসো, এটা হচ্ছে কাজ বা কাজের পরিবর্তন, তাহলে আমরা জানি, তাহলে সুতরাং ডেল ডব্লিউ বলতে পারি এখানে এবি ধাপে ডেল ডব্লিউ 232.2 জুল। এখন সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি তাপমাত্রা পরিবর্তন হয় না, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0, তাপমাত্রার পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। তাহলে আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সূত্র কি, NCB ডেল টি। তো এবি ধাপে ডেল টি 0, মানে তাপমাত্রা কোনো পরিবর্তন নাই, তাইলে এটা পুরোটাই 0 হয়ে যায়। তাই এটা যদি 0 হয়ে যায়, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে কি পাই, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই যে হচ্ছে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তো ডেল ইউ যদি 0 হয় তাহলে এটা বাদ, তাহলে ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে ডেল ডব্লিউ, তাহলে ডেল কিউ ইকুয়াল টু ডেল ডব্লিউ কত 232.2 জুল। তাহলে আমাদের এ বিধাপে কৃতকাজ যেটা, ওইটাই হচ্ছে এখানে গৃহীত তাপ ডেল কিউ, আর এটাই হচ্ছে আমরা কি ধরতে পারবো Q1, এটাই কি ওই এ বিধাপে হচ্ছে গৃহীত তাপ Q1। তাহলে এ বিধাপের T1 জানি, Q1 জানি, তাহলে এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল টু কি, যেহেতু এটা এই তাপ গৃহীত হইছে, তাহলে Q1 ডিভাইড বাই কি T1, তাহলে প্লাস Q1 কত, Q1 হচ্ছে 232.2, T1 হচ্ছে কত 323। তাহলে দেখো তো ভাগ 323, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 0.7189 জুল পার কেলভিন। তার মানে আমাদের এ থেকে বি তে নিতে হইলে এন্ট্রপির পরিবর্তনটা হবে কত 0.7189 জুল পার কেলভিন। ওকে, সিম্পল অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। এটার ঘতে কি বলছে, হয়তো এটা নিয়ে কিছু একটা প্রশ্ন করবে। ইঞ্জিনটার মধ্যে কোনটি বেশি কার্যকর, যেটা কর্মদক্ষতা বেশি সেটা কার্যকর। তাহলে কর্মদক্ষতা বের করা খুবই সোজা, এখানে কঠিন কিছু না। এখানে তুমি T2টাতে, আমরা T2টা তো বের করিনি, এখানে T2 লাগবে, এখানে T2 না থাকলে এটা আমি কর্মদক্ষতা বের করতে পারবো না। তো আমরা এই জায়গায় হচ্ছে এখানে আয়তন দেওয়া আছে 4, আর এটা সিতে হচ্ছে 13,
আর এখানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তো আমরা জানি হচ্ছে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান কত 1.4। তাহলে এখানে আমরা T2টা বের করে এখানে কর্মদক্ষতা বের করতে হবে। আর এখানে দুটোটা T1 T2 দেওয়াই আছে, এখানে কর্মদক্ষতা বের করা কঠিন হবে না। তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে আমাকে আসলে কি করতে হবে, T2 বের করতে হবে ইঞ্জিনের ক্ষেত্রে। মানে তাপমাত্রা চেঞ্জ হয় কিন্তু এই ধাপে, এখানে কিন্তু এখনো 50 ডিগ্রি। এই রুদ্ধতাপীয় যখন প্রসারণটা ঘটে এখানে এসে তাপমাত্রাটা চেঞ্জ হয়ে যায়, এইখানে হচ্ছে T2। আর তাহলে এখানে হচ্ছে আয়তনটা হচ্ছে এই ভি, এই যে ভিটা হচ্ছে মানে এখানে এই জায়গার আয়তনটাকে যদি V1 ধরি সাপোজ, মানে V1 তো আমরা আদি শুরু করলে এখান থেকে হিসাব, বাট এখানকারটাকে এই যে V1 ধরি এই ধাপের জন্য, শুধু BC ধাপের জন্য এটা V1টা হচ্ছে 4 × 10⁻3। আর এই জায়গায় হচ্ছে কি V2টা হচ্ছে এই জায়গায় আয়তনটা দেখো 13.258 13.258 × 10⁻3। তাহলে এখানে আয়তন জানি, এখানে টেম্পারেচারটা জানি 323, এখানে টেম্পারেচার। তাহলে টি আর বি এর মধ্যে সম্পর্ক, তাহলে বলো তো প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে বিসি ধাপে আমি হচ্ছে বি বিন্দুটাকে বারবার বলছি, এখানে 1 ধরতেছি। তাহলে T1 V1 গামা -1, T2 V2 গামা -1। তাহলে আমাদেরকে লাগবে T2 বা T2 = এটা V2 এর পাশে চলে আসলে, তাহলে T1 V1/V2 এভাবে হোল গামা -1। তাহলে T1 হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি কত 50 মানে 323। V1টা দেওয়া আছে হচ্ছে আমাদের 4 × 10⁻3, আর এটা হচ্ছে 13 কত যেন, এটা 13 V2 13.258 × 10⁻3 258 × 10⁻3। এটা হবে গামা -1 1.4 -1। তাহলে এটা হলো পয়েন্ট। তাহলে এটা দেখো তো কত আসে স্যার, আমি যদি হিসাব করি 4/13.258, এটা টু দি পাওয়ার 1 ইন্টু হচ্ছিল 330। আমার এটা আসছে হচ্ছিল 200, সুতরাং T2টা হচ্ছে 200 বরাবর 200 কেলভিন ধরতে পারি। তাহলে বলো প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা এটা 1, তাহলে কত হবে, এটা 1 হবে হচ্ছিল এই 1 - T2/T1 × 100%। তাহলে বলো তো 1 - T2 কত, এই যে 200, আর এটা T1 কত 323 প্রথম ইঞ্জিনের, ইন্টু হচ্ছিল কি 100% করে দাও। তাহলে ডিরেক্ট এটা কত আসবে তোমরাই দেখো স্যার, 323 বিয়োগ হচ্ছে 1 ইন্টু 100%। এটা আমার আসছে 38.08% কত। তাহলে প্রথম ইঞ্জিনটার কর্মদক্ষতা এটা। এবার আসো দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা। দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করা তো কঠিন হবে না, কারণ দ্বিতীয় ইঞ্জিনের দুটোটা তাপমাত্রা দেওয়া আছে। দেখো তোমরা দ্বিতীয় ইঞ্জিনের T1 হচ্ছে এটা, T2 200, তাহলে T1 80। তাহলে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে T1 80 ডিগ্রি সেন্টিগ্রেড, জাস্ট এটাকে কেলভিনে কনভার্ট করে দিবা, কিসে কেলভিনে। তাহলে কেলভিনে কনভার্ট করে দিলে 80 প্লাস হচ্ছে 273, তাহলে কত আসে 353 নাকি, 273 প্লাস 80 353। দেখো এই, আর T2টা দেওয়া আছে প্রশ্নেই 200 কেলভিন। তাহলে আমরা জানি এটা 2, সুতরাং এটা 2 = 1 - T2/T1 ইন্টু করে দেবা 100%। তাহলে এটা কত আসে 1 - T2টা কত 200, T1টা কত 353। আচ্ছা, এটা ক্যালকুলেটর ডিরেক্ট করে ফেলতে পারো তোমরা। 200 ভাগ হচ্ছে 353 বিয়োগ হচ্ছে 1 ইন্টু 100%। এটা হচ্ছে এটার কর্মদক্ষতা হচ্ছে 43.34%। তাইলে এই দুইটা ইঞ্জিনের মধ্যে কোনটা বেশি কার্যকর হবে? অবশ্যই এটার কর্মদক্ষতা বেশি, দ্বিতীয় ইঞ্জিনটার কর্মদক্ষতা বেশি। কর্মদক্ষতা বেশি হলে কার্যকারিতাও কি হবে, বেশি হবে। তো বুঝতে পারতেছি, সিম্পল, ভেরি ভেরি সিম্পল, মিলে গেছে, খাপের খাপ মঞ্চের ভাব। এরপরে আসে তাপ পরিবাহী এবং তাপ, এই একটু কথা কি তাপ পরিবাহী কেন লিখছে, তাপ পরিবাহী এবং তাপমাত্রা স্থির রেখে, তাপমাত্রা স্থির রেখে এটা হবে পরিবাহী, আর এটা হচ্ছে তাপ অপরিবাহী। এটা পদার্থের এই দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারের উভয়টিতে এত চাপে এত তাপমাত্রায় 2 মোল হিলিয়াম গ্যাস নেওয়া হলো, অতঃপর সিলিন্ডারদ্বয়ের চাপের পরিমাণ 1/3 হ্রাস করে তা পর্যবেক্ষণ করা হলো।
উদ্দীপকের তথ্য ব্যবহার করে তাপ অপরিবাহী পদার্থের, যে তাপ অপরিবাহী পদার্থ সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা। আচ্ছা চূড়ান্ত, এই যে দেখো তাপমাত্রা স্থির রেখে এ তো অপরিবাহী হয় না, তাপমাত্রা স্থির রাখা যায় হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া ঘটবে পরিবাহী পাত্রে। আর তাপ অপরিবাহী যেটা বলা হচ্ছে এটা হচ্ছে হলো কি, এখানে ঘটবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে গামা দেওয়া আছে আর দেওয়া আছে। আচ্ছা এটা একটু প্রশ্নটাকে স্যার একটু মিলিয়ে নিই। স্যার হচ্ছে এটা আমার কাছে লেকচার টেস্ট পেপারটা আছে এখানে, এটা কোন বোর্ড আসছে দেখো তো স্যাররা, এটা হচ্ছে হলো এটা কোন বোর্ড, কি বোর্ডও লিখে নাই পাগল ছেলেটা আমার টাইপার। এটা হচ্ছে একটু দেখে দিতে হবে, এটা নাইলে হচ্ছে হলো গ্যাঞ্জাম লাগিয়ে যাবে। এখানে তাপ, ঠিক আছে, তাপ অপরিবাহী হবে প্রথমটা, আর তাপমাত্রা স্থির রেখে, এরপরটা কি বলতো, তাপমাত্রা স্থির রেখে পরিবাহী পদার্থের, এই যে পরিবাহী পদার্থের তৈরি এটা। তাহলে তাপমাত্রা স্থির সাধারণত সমষ্ণ প্রক্রিয়ায় হয়, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা তাপের পরিবাহী হতে হবে। এখানে উদ্দীপকের তথ্য ব্যবহার করে তাপ পরিবাহী অপরিবাহী পদার্থের সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা। তাহলে দেখো অপরিবাহী পদার্থে এটাতে চাপ এত, তাপমাত্রা এত, তাহলে P1টা কত, এই 1 × 10⁵ প্যাসকেল, আর T1টা হচ্ছে হলো 123 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 400 কেলভিন। আর চাপ 1/3 হ্রাস করছে, হ্রাস করে তাপ পর্যবেক্ষণ 1/3 হ্রাস করা মানে কি, এখনো 2/3 অবশিষ্ট আছে, তাই তো। তাহলে 2/3 অবশিষ্ট থাকলে P2টা হবে কি বলতো, P1 এর 2/3, মানে 1/3 হ্রাস মানে আর 2/3 অবশিষ্ট। তাহলে এটা হবে কত, 1 × 10⁵ ইনটু হচ্ছে 2/3। তাহলে কত আসে ক্যালকুলেটর একটু বলো তো স্যাররা। এটা হচ্ছে আমার কাছে आंसर আসলো 6.67 × 10⁴ প্যাসকেল। আচ্ছা আমাকে বাইর করতে হবে আসলে অ্যাকচুয়ালি T2। তো যেহেতু তাপের উদ্দীপকের তথ্য অপরিবাহী পদার্থের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, অপরিবাহী পদার্থের ক্ষেত্রে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তা আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি বলো। আমরা জানি T এবং P, T1 P1 1 মাইনাস গামা বাই গামা, না এটা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা, এরকম। তো আমাদেরকে T2 বাইর করতে হবে, তাহলে বা T2 ইকুয়াল টু এটাই পাশে আসবে, তাহলে T1 কে কমন রেখে এরকম হবে না, P1 এটাই পাশে আসবে, P2 হবে নিচে যাবে তারপর উপরে, তাহলে P2 এভাবে হোল লিখে যাবে 1 মাইনাস গামা বাই গামা। তো এই ডাটাগুলো যদি আমরা এখানে ব্যবহার করে ফেলি, T1 দেওয়া আছে আমাকে 400 কেলভিন, আর P1 দেওয়া আছে হচ্ছে কত, P1 1 × 10⁵, আর P2 দেওয়া আছে কত, এই 6.67 × 10⁴, আর উপরে হবে হচ্ছে 1 মাইনাস গামা, গামা হচ্ছে 1.67 ডিভাইড বাই হচ্ছে 1.67। এই তাহলে আমি যদি এটা কাজ করি ক্যালকুলেটরে, দেখো 1 × 10⁵ 1.5, তাইলে এটা হচ্ছে 0.67 ভাগ হচ্ছে 1.67 0.4, তাইলে 1.5 × -0.4। আমার এটা আসলে হচ্ছে 400 ইন্টু হচ্ছে 0.85, এটা ওভারঅল এটা ক্যালকুলেশন করবো 0.85 আসে। তাহলে তোমরা এটা দেখলে তো 400 কত আসে, 340.11 কেলভিন আসে। তার মানে আমার এখানে হচ্ছে তাপ অপরিবাহী পদার্থের ক্ষেত্রে সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা 340, শুরুতে ছিল 400, এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা হ্রাস পেয়ে 340 হয়েছে। কখন, চাপ 1/3 হ্রাস করার কারণে। 1/3 হ্রাস করছে মানে 2/3 অবশিষ্ট আছে, এই জন্য হচ্ছিল কি আগেরটার সাথে 2/3 গুণ করছি। এবার আসা বলছে উদ্দীপকের সিলিন্ডার দ্বারা কৃতকাজের তুলনা করো। তো কৃতকাজ, এটার ক্ষেত্রে কৃতকাজ এখন আমরা পেয়ে যাব না, 2 মোল হিলিয়াম গ্যাস নিছে, তাইলে এটা হচ্ছে অপরিবাহী পাত্রের ক্ষেত্রে আগে যদি করে ফেলি, যেহেতু তাপমাত্রাটা পেয়ে গেছি, অপরিবাহী পাত্রের ক্ষেত্রে তোমার কৃতকাজ W যদি 1 দেই, nRT
এন আর কি বলতো টি। ও সরি, এটা না তো, এটা তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা তো রুদ্ধতাপীয়। অপরিবাহী পাত্রের মধ্যে কি ধরনের পরিবর্তন ঘটে? রুদ্ধতাপীয়। তাহলে এটা হবে এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস কি বলতো টি টু। তাহলে এটা দেখো 2 মোল 8.314, গামা হচ্ছে 1.67 মাইনাস 1, T1 400, এটা হচ্ছে 300 কত আসলে এখন 40 দশমিক কত জানো 340.11। তাহলে দেখো তো এটা কত আসে 340 বিয়োগ হচ্ছে হলো 400 ইনটু হচ্ছে হলো 2 ইনটু 8.314 ভাগ হচ্ছে হলো 0.6। আমি দেখতে পাচ্ছি এটা আমার 1486.265 জুল আসছে। এবার পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে হলো কি বলতো, পরিবাহী পাত্রে যখন এটা করা হয় তখন এটা হচ্ছে হলো কি W2 পরিবাহী পাত্রের ক্ষেত্রে, পরিবাহী পাত্রে করলে তাপমাত্রা তো স্থির থাকবে, তখন তাপমাত্রা চেঞ্জ হবে না। পরিবাহী পাত্রের ক্ষেত্রে আমরা জানি এটা MRT ln V2/V1। তো এখানে ভি গুলা কি দেওয়া আছে? ভি দেওয়া নাই, চাপ দেওয়া আছে। চাপ কত? P2/P1। তাহলে চাপ হচ্ছে, চাপের ক্ষেত্রে চাপ আর হচ্ছে হলো আয়তন হচ্ছে হলো ব্যস্তানুপাতিক, বয়লের সূত্র থেকে পাই। তাহলে আমরা এটা হচ্ছে লন আয়তন দিয়ে লিখব V2/V1 আর চাপ দিয়ে লিখব P1/P2। ওকে, এবার আসো m কত 2, r এর মান 8.314, t1 t কত 400, ওই যে তোমরা এখানে দেখলা 400, এই যে এটা 400 কেলভিনে। এবার আসো চাপ P2 টা কত? এই যে 6.67 × 10⁻⁴ আর P1 কত সেটাও আছে। P1 যদি বসাই এবার এই লন এখানে বসায়া 1 × 10⁵, এটা হচ্ছে 6.67 × 10⁴ কত 4। দেখো তো তোমরা স্যার কত আসে ক্যালকুলেশন করে। এই 1 × 10⁵ ভাগ হচ্ছে হলো 6.67 × 10⁴। এটাকে যদি লন করি, লন आंसर ইনটু হচ্ছে হলো 400 ইনটু হচ্ছে হলো 2 ইনটু হচ্ছে হলো 8.314, আমার এটা আসছে হচ্ছে হলো 2693.5 জুল। তার মানে আমাকে বলছে উভয় উদ্দীপকে উল্লেখিত সিলিন্ডার দ্বয় কৃত কাজের তুলনা করো। এবার তাহলে সুতরাং এই W2 ডিভাইড বাই হচ্ছে হলো কি W1 ভাগ করে দেখি কত আসে। 2600 তুলনা করতে বলছে, তো তারটা কয় গুণ সেটা আমরা দেখাই দিচ্ছি। 1486.265, তাইলে এটা ছিল 1486.265। তাইলে এটা আসলে আমাদের সুতরাং W2 এটার এই যে 1.81 W1। তার মানে W2 এর মানটা মানে হলো পরিবাহী পাত্রের ক্ষেত্রে কৃত কাজটা হচ্ছে হলো অপরিবাহী পাত্রের কৃত কাজের কত 1.81 গুণ। ঠিক আছে, তুলনা হয়ে গেল। তাহলে পরের প্রবলেমে চলে যেতে পারি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কঠিন না তো, সোজা না। এরপরে আসে এখানে বলছে এত চাপে কোনো আবদ্ধ গ্যাসে এত জুল তাপ সরবরাহ করায় গ্যাসের আয়তন এত থেকে সেন্টিমিটার কিউব থেকে পরিবর্তিত এত সেন্টিমিটার কিউব হলো। একজন শিক্ষার্থী উক্ত গ্যাসে অন্তঃস্থ শক্তির পরিবর্তন এত পেল। অন্তঃস্থ শক্তির পরিবর্তন উক্ত গ্যাসের তাপমাত্রা পরিমাপের জন্য একটি রোদ থার্মোমিটার ব্যবহার করলো। থার্মোমিটারটির বরফ বিন্দু, বাষ্প বিন্দু এবং গ্যাসের চূড়ান্ত তাপমাত্রায় রোধগুলো এত 12 ওহম, 24 ওহম, 36 ওহম প্রদর্শন করে। উদ্দীপকের শিক্ষার্থীর প্রাপ্ত অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল কিনা জানতে চাইছে। সঠিক ছিল কি? এটা ছিল কি? আর ঘতে কি বলছে দেখি, ঘ আর গ। আসলে এখানে গ নাম্বার প্রশ্নটা ভুল উঠছে। গ নাম্বার প্রশ্নটা কি ভুল উঠছে? গ নাম্বার প্রশ্নটা হওয়া উচিত ছিল এই যেটা আমার যতটুকু মনে পড়ে, থার্মোমিটারটা দিয়ে এই যে এখানে পরিমাপের জন্য এই যে অন্তঃস্থ গ্যাসের চূড়ান্ত এই যে তাপমাত্রা পরিমাপের জন্য একটা রোদ থার্মোমিটার ব্যবহার করছে। তাহলে এখানে এই যে চূড়ান্ত তাপমাত্রাটা কত নির্ণয় করতে দিছে। তাহলে আমার কাছে যেহেতু গাইড আছে, আমি প্রশ্নে একটু কারেকশন দেখে নিই যে আসলে ছিল প্রশ্নটা কি হবে। আমার যতটুকু মনে পড়ে গ্যাসটার চূড়ান্ত তাপমাত্রা কত ছিল এটা বাইর করতে দিছিল। গ নম্বর প্রশ্ন, উদ্দীপক গণিতে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করা। কি চূড়ান্ত? ঠিক আছে, এটা গ্যাসের চূড়ান্ত তাপমাত্রাটা বের করতে দিয়েছে। তো আমরা যে কোনো তাপমাত্রার ক্ষেত্রে জানি, আমরা এই তাপমাত্রা চূড়ান্ত তাপমাত্রা সেলসিয়াস স্কেলে বাইর করি। তাইলে C-0 বরফ বিন্দু ডিভাইড বাই হলো আমরা জানি বাষ্প বিন্দু মাইনাস বরফ বিন্দু। আর রোদ থার্মোমিটারের ক্ষেত্রে যেই রোদটা মানে আমরা চূড়ান্ত মানে সি তাপমাত্রায় যে রোদটা সেটা হচ্ছে হলো কি, সি তাপমাত্রায় যে রোদ সেটা হচ্ছে আর যদি হয়,
তাহলে আর মাইনাস হবে বরফ বিন্দুর রোধ, বিয়োগ হবে হচ্ছে বাষ্প বিন্দুর রোধ, মাইনাস হচ্ছে হলো কি বরফ বিন্দুর রোধ। মানে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা জানি এই তাপমাত্রাটা, যে তাপমাত্রায় হচ্ছে হলো কি তুমি হচ্ছে হলো বস্তু পরিমাপ করতেছো, সেই তাপমাত্রা মাইনাস হচ্ছে বরফ বিন্দু ডিভাইড বাই হচ্ছে বাষ্প বিন্দু ইনটু মাইনাস বরফ বিন্দু, এইটা আর এই অনুপাতটা যেটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধরো তাপমাত্রিক যে ধর্ম আছে সেই উষ্ণতামিতিক ধর্ম যেটাকে আমরা বলি, নির্দিষ্ট তাপমাত্রায় মানে সি তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্মটা আর, তাইলে এই যে বরফ বিন্দুতে হচ্ছে এই উষ্ণতামিতিক ধর্মটা হচ্ছে এটা, বিয়োগ হচ্ছে বাষ্প বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম, মাইনাস হচ্ছে বরফ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম। এবং আমরা জানি এই ক্যালোরি মানে এই হচ্ছে আমাদের এই থার্মোমিটার তৈরি যে মূলনীতি, সেটার ক্ষেত্রে হচ্ছে এই দুইটা জিনিস সমান হবে। তাহলে এখান থেকে বলো তো এটা হবে সি বাই হচ্ছে কত 100, সি বাই কি 100 ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস আর নট আর 100 আর নট। আমাকে বাই করতে হবে এই সিটা, এখান থেকে এই সি তাপমাত্রাটা কত, চূড়ান্ত তাপমাত্রা কত ছিল, এটাই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে আর এর মান কত, আচ্ছা আর মাইনাস আর নট ডিভাইড হচ্ছে আর 100 মাইনাস আর নট ইনটু হচ্ছে এটা 100। তাহলে এখানে দেখো আর কত দেওয়া আছে, তো আর এই যে 36 মাইনাস আর বরফ বিন্দুতে কত 12 ডিভাইড বাই হচ্ছে বাষ্প বিন্দুতে কত 24 মাইনাস 12 ইনটু 100%, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 36 তে 12 গেলে 24 আর নিচে হচ্ছে আরো 12, ঠিক আছে, ইনটু হচ্ছে 100। তাহলে এটা কত হয় দেখো তো 2 দিয়ে গুণ করলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের এখানকার যে হচ্ছে ইয়াটা গ্যাসটা ছিল সেটার চূড়ান্ত তাপমাত্রাটা ছিল কত 200 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের জাস্ট তাপমাত্রিক স্কেলের যে কনভার্সন আছে সেই কনভার্সনের ল থেকে তুমি এভাবে করে ফেলতে পারো। কেউ যদি বলে স্যার আমি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে বের করবো না, কেলভিনে বের করব, তখন কে মাইনাস 273 ডিভাইড বাই হবে কত 373 মাইনাস হচ্ছে কত 273। আমরা জানি তো এটা হচ্ছে বরফ বিন্দু, এটা হচ্ছে বাষ্প বিন্দু, এটা বরফ বিন্দু। আবার আর মাইনাস এটা হবে আর নট, এটা হবে কি আর 100 মাইনাস কি আর নট। তারপরে এই দুটোটা সমান ধরে এখান থেকে তুমি চাইলে কি কেলভিন এককেও বের করতে পারবা, চাইলে কেউ ফারেনহাইট স্কেলের এটা এই অনুপাতটা নিয়ে এটার সাথে সম্পর্ক করেও বের করতে পারবা, কোনো সমস্যা নেই। এরপর আসো উদ্দীপকের শিক্ষার্থীরা প্রাপ্ত অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল কি। আচ্ছা এখানে কি করছে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন এত পাইছে, তো অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা আমাকে বের করতে হবে। এত জুল তাপ সরবরাহ করছে, চাপটা স্থির এখানে দেখা যাচ্ছে, আর আয়তনের পরিবর্তন 1.6 × 10⁻³ 3.2 ইনটু হচ্ছে কি 10 ইনভার্স না 10 টু দি পাওয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি এখানে একটা পি আছে, পিটা কত 5 × 10 টু দি পাওয়ার 5, 5 × 10 টু দি পাওয়ার 5 স্কয়ার, আর এটা হচ্ছে 2400 জুল তাপ গ্রহণ করছে। তাহলে ডেল কিউটা কত 2400 জুল। এখানে V2টা হচ্ছে 3.2 × 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব। তা আমার সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিয়ে যেতে হবে। তাইলে 3.2 × 10 টু দি পাওয়ার 3 × 10⁻6 মিটার কিউবে নিয়ে গেলাম, 10⁻6 দিয়ে মিটার কিউবে নিয়ে গেলাম। তাহলে আমার থাকবে 3.2 × 10⁻3 মিটার কিউব, ওকে। আর V1 ছিল 1.6 × 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব। তাইলে 1.6 × 10 টু দি পাওয়ার 3 ইনটু 10⁻6 দিয়ে গুণ করে মিটার কিউবে নিয়ে যাচ্ছি। তাহলে এটা ওভারঅল আসবে 1.6 × 10 টু দি পাওয়ার -3 মিটার। এই তাইলে সুতরাং আমরা চাপ স্থির রেখে কৃতকাজ, সুতরাং ডেল ডব্লিউ ইকুয়াল টু কি হবে বলতো পি ডেল ভি। আমরা জানি পি ডেল ভি মানে কি V2 - V1। পি কত 5 × 10 টু দি পাওয়ার 5, V2 কত V2 হচ্ছে 3.2 × 10⁻3 বিয়োগ হচ্ছে 1.6 × 10⁻3। তাহলে হচ্ছে কি এখান থেকে দেখো তো চলে আসবে ডেল ডব্লিউ 5 × 10 টু দি পাওয়ার 5, আচ্ছা 1.6 × 10⁻3 ইনটু হচ্ছে 5 × 10 টু দি পাওয়ার 5। এটা হচ্ছে 800 জুল আসছে, কত 800 জুল। এবার দেখো আমাদের কত তাপ গ্রহণ করছে সেটাও আছে, কত এখানে কাজ কতটুকু হয়েছে তাও আছে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস কি ডেল ডব্লিউ, ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তো আমাদের সুতরাং ডেল ইউ ইকুয়াল টু কি ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ।
তাহলে ডেল কিউ কত 2400 যে প্রশ্ন দেওয়া আছে, আর এটা বের করলাম আমরা 800, তাহলে এটা কত 1600 জুল। তার মানে এখানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে 1600 জুল। কিন্তু স্টুডেন্টরা কত পাইছে দেখি, স্টুডেন্টরা পাইছে 1.6 ইন্টু 10⁻3। তার মানে এই কত 1.6 ইন্টু 10⁻3, তাহলে 1600 তো হয়েছে তো। তার মানে ওদের ইয়াটা কি নির্ণয়টা ঠিক ছিল তো, 1.6 ইন্টু 10⁻3 মানেই তো 1600। তাহলে হচ্ছে হলো উদ্দীপকের শিক্ষার্থীর প্রাপ্ত অন্তঃস্থ শক্তির পরিবর্তন সঠিক ছিল। ঠিক আছে, এইবার আসো আমাদের পরের অঙ্কে চলে যাই। একটি কার্নো ইঞ্জিন 327 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাপ উৎস থেকে এত জুল তাপ শক্তি গ্রহণ করে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাপ গ্রাহকে বর্জন করে। কতটুকু বর্জন করে বলে নাই কিন্তু। দক্ষতা বৃদ্ধির জন্য প্রথম পর্যায়ে উৎসের তাপমাত্রা 50 ডিগ্রি বাড়াইছে, দ্বিতীয় পর্যায়ে গ্রাহকের তাপমাত্রা 50 ডিগ্রি হ্রাস করছে। ইঞ্জিনের তাপ গ্রাহকে যে তাপ বর্জন করে তা নির্ণয় করো। এখন তাপ গ্রাহকে বর্জন করে এটা প্রত্যেকগামী ইঞ্জিন ধরেই নিতে হবে। তাহলে আমরা জানি হচ্ছে ওই Q2টা বের করতে হবে। আমরা জানি Q1/T1 ইকুয়াল টু কি Q2/T2, তাহলে বা Q2 ইকুয়াল টু T2 ইনটু হচ্ছে হলো কি Q1/T1। T2 হচ্ছে কত দেখো তো, তাপ গ্রাহকে এত তাপ বর্জন করে, এই যে এটা হচ্ছে হলো কি 300 কেলভিন। এটা দেখতে পাচ্ছি এই 327 আর 600, এটা 600 কেলভিন, এটা হচ্ছে T1, আর এটা হচ্ছে হলো কি T2, আর এটা হচ্ছে হলো Q1। তো আমাদের হচ্ছে হলো কি এখানে লাগবে T2টা কত 300 কেলভিন, আর Q1 কত 2.5 ইনটু 10⁻6, আর T1 কত 600। 2.5 ইনটু 10⁻6, এটা হলো 1.25 ইনটু 10⁻6 জুল। তার মানে হচ্ছে হলো ইঞ্জিনটা তাপ গ্রাহকে 1.25 ইনটু 10⁻6 জুল তাপ কি করবে বর্জন করবে। এটাই, তাহলে এটা সোজা ছিল। আমার ঘতে হচ্ছে যে লাস্ট লাইনগুলো নিয়ে হচ্ছিল কি কোন একটা কাহিনী বলবে আর কি। উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির কোন পর্যায়টি অধিকতর গ্রহণযোগ্য। আচ্ছা, তুমি এখানে হচ্ছে বর্তমানে তার কর্মদক্ষতা কত এটা বের করে ফেলবা। বর্তমানে তার একটা কর্মদক্ষতা, আমরা ঘটা এখানে করা শুরু করি। হ্যাঁ, বর্তমানে তার যে কর্মদক্ষতা এটা 1 মাইনাস T2/T1 ধরো ইনটু 100%। তারপর দেখবো আমরা উৎসের তাপমাত্রা 50 বাড়াইয়া দেখবো, গ্রাহকের তাপমাত্রা 50 কমাইয়া দেখবো কোন ক্ষেত্রে দক্ষতাটা বেশি বাড়ে। দেখো 1 মাইনাস এটা T2 হবে কত 300, এটা হচ্ছে হলো 600 ইনটু কি 100%। 1 মাইনাস এটা হচ্ছে হলো 0.5, তাহলে হচ্ছে হলো এটা হচ্ছে 50%। তার মানে বর্তমান কর্মদক্ষতাটা হচ্ছে হলো কত 50%। এবার উৎসের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে বলতো T1টা চেঞ্জ হয়ে যাবে। তাহলে T1টা হয়ে যাবে T1 প্রাইম। এই T1 প্রাইমটা হচ্ছে এখন 327 প্লাস কত 50, তাহলে হচ্ছে হলো 377 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কেলভিনে নিলে 377 প্লাস 273 650 কেলভিন। আর T2 আগেরটাই আছে 300 কেলভিন। তাহলে নতুন করে দেখি কর্মদক্ষতা। এবার ইটা 1 দিচ্ছে এটাকে, বা ইটা প্রাইমও দিতে পারি আমরা, এটাকে ইটা প্রাইম। তাহলে 1 মাইনাস T2/T1 প্রাইম ইনটু হচ্ছিল কত 100%। তাহলে দেখো তো এটা কত আসবে, 1 মাইনাস T2 কত 300, T1টা এখন কত 650 ইনটু হচ্ছিল 100%। কত আসে দেখো তো স্যাররা, 300 ভাগ হচ্ছিল আনসার 1 ইনটু 100%। এটা হচ্ছিল 53.4846%। তার মানে মাত্র 50 থেকে এটা বেড়ে কত 53 সামথিং হয়েছে। এবার গ্রাহকের তাপমাত্রা 50 কমাবো, উৎসের তাপমাত্রা আগে যা ছিল 600 রেখে দেখবো। এবার গ্রাহকের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড কমালে, তাহলে T1 আগে কত ছিল 600 কেলভিন, তাহলে 600 কেলভিনই থাকবে। এবার T2টা আগে ছিল কত ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল 27 ডিগ্রি,
27 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া মানে 27 থেকে 50 কমাবে, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কত -23 ডিগ্রি সেন্টিগ্রেড, -23, তাহলে -23 প্লাস 273, তাহলে 250 কেলভিন, তাহলে 250 কেলভিন করবে গ্রাহকের তাপমাত্রা। এবার আমরা জানি বা আবার আমরা জানি দিতে পারো ইটা ডাবল প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস T2, এটা T2টা তো হচ্ছে T2 প্রাইম হয়ে গেছে এখন, T2 প্রাইম ডিভাইড বাই T1 ইনটু হচ্ছে 100%, মানে T1 আনচেঞ্জ রেখে T2টাকে 50 ডিগ্রি কমাচ্ছি, তাহলে 1 মাইনাস এটা T2 হচ্ছে 250, T1 হচ্ছে কত 600, তাইলে ইনটু হচ্ছে 100, দেখি 250 ভাগ 600 বিয়োগ ইনটু 100%, এটা আসছে হলো 58.33%। তাহলে দেখো শুরুতে কর্মদক্ষতা ছিল কত 50%, উচ্চের তাপমাত্রা 50 বাড়াইয়া দিলে তোমার কর্মদক্ষতা হয়, মানে গ্রাহকের তাপমাত্রা অপরিবর্তিত রেখে উচ্চের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড করলে এই কর্মদক্ষতা 50 থেকে 53% হয়, তাহলে কিছুটা বাড়লো, এটা ভালো। কিন্তু যদি তুমি গ্রাহকের তাপমাত্রা 50 ডিগ্রি, উচ্চের তাপমাত্রা আগেরটাই রেখে 600 ফিক্সড রেখে 600 কেলভিন, তা গ্রাহকের তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড কমিয়ে দাও তাহলে নতুন কর্মদক্ষতা হচ্ছে 58 সামথিং, এটা কিন্তু 53-এর চেয়েও বেশি, তার মানে কর্মদক্ষতা আগের চেয়ে কি একটু বেশি বাড়ছে, তাহলে এটাই ভালো। তাহলে বলো উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধির কোন পর্যায়টি অধিকতর গ্রহণযোগ্য? তাহলে গ্রাহকের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড কমানোটা হচ্ছে কি অধিক গ্রহণযোগ্য, কিন্তু যদিও এটা অনেক কঠিন কাজ, মাইনাস তাপমাত্রা হচ্ছে বজায় রাখা। এখানে একটা অঙ্ক আছে, একটি কারেন্ট ইঞ্জিনের কর্মদক্ষতা 40%, তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, কবির ইঞ্জিনটির দক্ষতা 100% করার জন্য সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন রেখে পরীক্ষা চালালো। আচ্ছা, উৎসের তাপমাত্রা দেখো, উৎসের তাপমাত্রা নির্ণয় করো। তো আমরা জানি যে কর্মদক্ষতা দেওয়া থাকলে তো আমরা জানি ইটা ইকুয়াল টু কি 1 মাইনাস T2 বাই T1, তাহলে এটা দেখো তো 40%, আমাকে T2টা বের করতে হবে, সরি T1টা বের করতে হবে, 1 মাইনাস T2 বাই T1, তো এখানে T2টা কত বলো তো তোমরা, এই দেখো এই জায়গায় আমি যদি চিন্তা করি T2, এই যে গ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273 প্লাস 7 মাইনাস 280 কেলভিন আর কি, তাহলে এটা 280 কেলভিন ইনটু হচ্ছে 100, তো পরের লাইনে আসলে এটা 0.4 হয়ে যাবে, এটা 1 মাইনাস 280 ডিভাইড বাই T1, তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে -1 হয়ে যাবে, তাহলে -0.6 মাইনাস 280 ডিভাইড বাই T1, এই পাশে মাইনাস চলে যাবে, তারপর T1 ইকুয়াল টু হবে এই 280 ডিভাইড বাই 0.6, তাহলে দেখো তো 280 ভাগ হচ্ছে 0.6, তাহলে এটা হচ্ছে 466.67 কেলভিন। তাহলে এখানে উৎসের তাপমাত্রাটা ছিল 466.67 কেলভিন। এখন এটা ঘরটা কি বলছে দেখো, কবির কে সফল হয়েছিল, কবির কে সফল কি, কবির কি, এটা কবির কি সফল হয়েছিল, প্রশ্নটা এরকম ছিল, কবির কি সফল হয়েছিল, তাহলে এখানে দেখো ইঞ্জিনটির দক্ষতা 100% করার জন্য, আচ্ছা সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন রেখে, তাহলে ঘ নাম্বার যদি আমি এখানে করি, দেখো ঘ এখানে করি, তো সিঙ্কের তাপমাত্রা মানে তাপ গ্রাহকের তাপমাত্রা, উচ্চের তাপমাত্রা তাহলে আগেরটাই থাকবে, এটাই থাকবে, তাইলে দেখো ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইনটু 100%, 1 মাইনাস T2 কত, এই যে সিঙ্কের তাপমাত্রা কত রাখলো 0, ডিভাইড বাই T1 কত আগেরটাই 466.67 ইনটু 100%, তাইলে দেখো 1 মাইনাস কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে ওইটা 0ই তো আসবে, তাই না, 100%, তাইলে দেখো তো এটা কত পার্সেন্ট আসে, 1 ইনটু 100%, তাহলে 100%, তার মানে সিঙ্কের তাপমাত্রা 100 রেখে পরীক্ষা চালালো, এক্ষেত্রে কর্মদক্ষতা 100% হয়েছে কিনা, হয়েছে, সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন রাখলে কর্মদক্ষতা 100% আসে, কিন্তু বাস্তবে কি কোনো তাপ উৎসের তাপমাত্রা অসীম করা যায় না, আমরা জানি কর্মদক্ষতা 100 হবে কখন, যখন তাপ উৎসের তাপমাত্রা অসীম হবে আর তাপ গ্রাহকের তাপমাত্রা 0 কেলভিন হবে, কিন্তু বাস্তবে তাপ গ্রাহকের তাপমাত্রা কখনো 0 কেলভিন করা যায় না, তাই এটা কল্পনায় সম্ভব বাট বাস্তবে সম্ভব নয়, ঠিক আছে। তো আমরা এখানে উত্তর চাইছি হচ্ছিল কি, যে হচ্ছিল কবির কি সফল হয়েছিল, তো যেহেতু ও 0 রাখছে বলছে, 0 রেখে পরীক্ষা চালালো, তাহলে বলবো যে সফল হয়েছিল, বাট এটা বাস্তবে সম্ভব না, এটা একটা কল্পনা, ঠিক আছে, কল্পনায় সম্ভব আর কি।
এরপরে কি প্রশ্ন আছে দেখি, আর নাই। এগুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক বই, ফিজিক্স প্রথম পত্র এটা, সেকেন্ড পেপার এটা। তোমরা কেউ চাইলে এটা 01521527284 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা হচ্ছে হলো এই বইগুলো অর্ডার করতে পারো, ঠিক আছে। জ্ঞানমূলক অনুধাবনমূলকের সকল কনফিউশন আশা করি তোমাদের দূর হয়ে যাবে এবং ভয়ও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা আমাদের এই গ্রুপে জয়েন হয়ে আমার সাথে কানেক্টেড থাকতে পারো। তাইলে আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আশা করি তোমাদেরকে সবগুলা উত্তর ভালোভাবে বুঝাতে পেরেছি। আগামী ক্লাসে হয়তো আমরা স্থির তড়িতের যেই 2025 সালে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ভালো করে পড়ালেখা করো। আমার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।